এর আগের দুটো ক্লাসে আমরা প্রথম ক্লাসটাতে আমরা হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পড়ানো শুরু করেছিলাম। ওইখানে আমরা আলোচনা করেছিলাম যে হিউম্যান হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিক অর্গানিজম, মানে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিফারেন্ট বডিতে থাকে। তাই জন্য মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট প্রোডাকশানটাও ডিফারেন্ট বডি ডিফারেন্ট রিপ্রোডাক্টিভ সিস্টেমে হবে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্পারমাটোজেনেসিস এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে উজেনেসিস হবে। হিউম্যান ডেভেলপমেন্টের যে স্টেপসগুলো আমরা দেখেছিলাম, যে মানব পরিস্ফুটনের যে পর্যায়গুলো দেখেছিলাম, ওইখানে প্রথমেই আমরা বলেছিলাম ফার্স্ট যে সেই স্টেপটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, মানে হচ্ছে গ্যামেট উৎপাদন। এই গ্যামেটোজেনেসিসটা হচ্ছে দু রকমের। মেল বডিতে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেই ঘটনাটা ঘটে সেইটাকে বলে স্পারমাটোজেনেসিস, এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেটা ঘটে, যেই ঘটনাটা ঘটে, যে প্রক্রিয়াটা ঘটে, সেটাকে আমরা বলেছি উজেনেসিস। আজকে আমরা পড়ব স্পারমাটোজেনেসিস, মানে শুক্রাণু উৎপাদন। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিফারেন্ট স্ট্রাকচার, তাদের ফাংশন দেখেছি। আশা করি এবার ওইগুলো যদি তোমাদের পরিষ্কারভাবে পড়া থাকে, এইটা বুঝতে অসুবিধা হবে না। প্রথমত বলি স্পারমাটোজেনেসিস ব্যাপারটাকে। স্পারমাটোজেনেসিস ওয়ার্ডটা এসছে স্পারমাটোস, গ্রিক ওয়ার্ড স্পারমাটোস। এই স্পারমাটোস কথার মানে হচ্ছে সিড ইংলিশে, আর জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশান, মানে সিড প্রোডাকশান। এখানে সিড মানে হচ্ছে স্পারমাটোজোয়া। এই স্পারমাটোজেনেসিস প্রসেসটা কোথায় ঘটে? আমরা যখন শুক্রাশয়ের গঠন পড়েছিলাম তখন এই একটা গঠন দেখেছিলাম। এটা হচ্ছে তোমরা জানো সেমিনিফেরাস টিউবুল। সেমিনিফেরাস টিউবুলের ভেতরটা হচ্ছে এই জায়গাটা, আর বাইরেটা হচ্ছে এই জায়গাটা। সেমিনিফেরাস টিউবুলে আমরা ডিফারেন্ট স্টেজের জার্ম সেল দেখতে পেয়েছিলাম, যেগুলোকে পর্যায়ক্রমে প্রাইমর্ডিয়াল জার্ম সেল, স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া আমরা দেখেছিলাম সেটা ব্যাপারটা। এবং ওই ডিফারেন্ট জার্ম সেলগুলো ছাড়াও সেমিনিফেরাস টিউবুলের ভেতরে আমরা দেখেছিলাম সার্টোলির সেল, যেটা নার্স সেল, যেখান থেকে অপরিণত শুক্রাণুগুলো পুষ্টি নিয়ে পরিণত হয়। এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলের ভেতরটা। আর সেমিনিফেরাস টিউবুলের বাইরেটা, যে বাইরের এই জায়গাটাকে স্ট্রোমা বলে, এই স্ট্রোমাতে আমরা কতগুলো বহুতলাকার কোষ দেখতে পেয়েছিলাম। সেই বহুতলাকার কোষগুলোকে বিজ্ঞানী লেডিগের নাম অনুযায়ী লেডিক্স কোষ বা লেডিগের আন্তঃকোষ বা ইন্টারস্টিশিয়াল সেল বলে। এই স্পারমাটোজেনেসিস প্রসেসটা হয় কিন্তু এই সেমিনিফেরাস নালিকার মধ্যে। আমরা দেখেছি যে সেমিনিফেরাস নালিকার ভেতরেই কিন্তু শুক্রাণু উৎপাদনটা হয়েছে। তাহলে আমরা জানি যে স্পারমাটোজেনেসিস প্রসেসটা তাহলে কোথায় ঘটে? সেমিনিফেরাস নালিকার অভ্যন্তরে। এবং এই প্রক্রিয়াটাতে বিভিন্ন হরমোনের সহায়তায়, হরমোনের ভূমিকা আছে, এই প্রসেসটা ঘটে। এই প্রসেসটা জেনারেলি অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানে বয়ঃসন্ধিকাল, ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল মোটামুটি 12 থেকে 13 বছর ধরা হয়, ওই সময় থেকে শুরু হয়। এবং সেই সময় থেকে কিন্তু এই প্রসেসটা, মানে স্পারমাটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয় এবং সেটা কন্টিনিউ হয়। কোনো স্পেসিফিক বয়স নেই যে এই বয়সের পর স্পারমাটোজেনেসিস প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, হরমোনের লেভেলটা যেহেতু কমে যায়, যে হরমোনগুলো হেল্প করে, টেস্টোস্টেরন হরমোন যেটা হেল্প করে স্পারমাটোজেনেসিস প্রসেসটাকে, সেই কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর উৎপাদনটা কমে যায়, মানে কাউন্ট কমে যায়। তবে একদম বন্ধ হয়ে যায় না, মানে বয়ঃসন্ধিকালে শুরু হয় এবং চলতে থাকে প্রসেসটা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এই স্পারমাটোজেনেসিস প্রসেসটা কমপ্লিট হতে, মানে একটা শুক্রাণু মাতৃ কোষ থেকে যে 4টে পরিণত শুক্রাণু তৈরি হবে, প্রথমে মাইটোসিস এবং দেন মিওসিস বিভাজনের ফলে, এই টোটাল প্রসেসটা কমপ্লিট হতে 70 থেকে 72 দিন টাইম লাগে। একটা শুক্রাণু মাতৃ কোষ থেকে পরিণত শুক্রাণু তৈরি হতে কিন্তু 72 থেকে 74 দিন, বা অ্যাভারেজ
70 থেকে 74 দিন টাইম লাগে। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস কী জেনে নিলাম, যে প্রক্রিয়ায় শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার ভেতরে বিভিন্ন হরমোনের সহায়তায়, যেমন টেস্টোস্টেরন হরমোনের সহায়তায় পরিণত শুক্রাণু উৎপাদন হয়। শুক্রাণু মাতৃকোষ থেকে ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড পরিণত শুক্রাণু উৎপাদন হয়, সেই প্রসেসটাকে কিন্তু সেই স্পারমাটোজেনেসিস বলে। সংজ্ঞা বলার সময় কিন্তু স্থান, কোন কোষ থেকে তৈরি হচ্ছে সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এবং যেটা তৈরি হচ্ছে যে কোষটা সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, পুরোটাই কিন্তু দিতে হবে, কোনো ইনফরমেশান যেন বাদ না যায়। তাহলে স্পারমাটোজেনেসিস কাকে বলে, স্পারমাটোজেনেসিস কোথায় ঘটে, এবং স্পারমাটোজেনেসিস কখন শুরু হয়, এবং স্পারমাটোজেনেসিস প্রসেসটা হতে কতদিন টাইম লাগে আমরা জানলাম। এবার আমরা স্টেপ প্রসেসটাতে আসব। এটা হচ্ছে স্পারমাটোজেনেসিসের স্টেপ। এই স্টেপটাই তোমাদের পরীক্ষায় করতে হবে আর কি। বর্ণনা সঙ্গে সঙ্গে বর্ণনাও দেয়, যদি লং কোশ্চেন দেয় তাহলে এই স্টেপগুলোর বর্ণনাও দিতে হবে, এবং যদি 3 নাম্বারের কোশ্চেনে দেয় সেখানে এই বলবে যে স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা একটা শব্দছকের মাধ্যমে বোঝাও। সেখানে এই ঠিক যেইভাবে দেখানো হয়েছে, ভালো করে তোমরা দেখো, এইভাবেই কিন্তু পুরোটা বলতে হবে। সেমিনিফেরাস নালিকার যে ভিত্তিপর্দায় যে কোষগুলো আমরা দেখেছিলাম, এই যে কোষগুলো এইগুলোকে আমরা বলবো প্রাইমর্ডিয়াল জার্ম সেল। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল কিন্তু ডিপ্লয়েড 2n, মানে ডিপ্লয়েড মানে সেখানে মানুষের ক্ষেত্রে তার ক্রোমোজোম সংখ্যা 44 অটোজোম, আর একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেলটা বারবার মাইটোসিস ডিভিশনের ফলে অসংখ্য অপত্য কোষ উৎপাদন করে। এই অপত্য কোষগুলোকে বলে স্পারমাটোগোনিয়াম। প্রাইমর্ডিয়াল জার্ম সেল বারবার মাইটোটিক ডিভিশনের মাধ্যমে স্পারমাটোগোনিয়াম উৎপাদন করে। মানে দেখো, যত ডিভিশন এগোচ্ছে তত কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কিন্তু কোষের আয়তনটা কিন্তু কমে যাচ্ছে, কোষ কিন্তু ক্রমশ ছোটো হচ্ছে। যেহেতু অনেক সংখ্যক তৈরি হচ্ছে, যত সংখ্যক তৈরি হবে কোষের ভলিউমটা কিন্তু ডিক্রিজ করবে। তো এই যে অসংখ্য, মানে একটা আদি শুক্রাণু মাতৃকোষ বা প্রাইমর্ডিয়াল জার্ম সেল থেকে যে অসংখ্য শুক্রাণু মাতৃকোষ তৈরি হলো, এই যে স্টেপটা, এখান থেকে এই পর্যন্ত যে স্টেপটা, এই স্টেপটাকে বলে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, বাংলায় হচ্ছে সংখ্যা বৃদ্ধি দশা। তার মানে মাল্টিপ্লিকেশন ফেজ মানে হচ্ছে একটা আদি শুক্রাণু মাতৃকোষ থেকে ডিপ্লয়েড আদি শুক্রাণু মাতৃকোষ বারবার মাইটোসিস ডিভিশনের মাধ্যমে অসংখ্য স্পারমাটোগোনিয়াম উৎপাদন করে। এই স্পারমাটোগোনিয়ামগুলোও ডিপ্লয়েড, যেহেতু মাইটোসিস ডিভিশন 2n, এখানেও 2n থাকবে, এখানেও ক্রোমোজোম সংখ্যা 46। এই স্পারমাটোগোনিয়ামগুলো দু ধরনের হয়, স্পারমাটোগোনিয়াম এ আর স্পারমাটোগোনিয়াম বি। এটা অ্যানাটমিক্যাল গঠনের ভিত্তিতে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এই স্পারমাটোগোনিয়াম এগুলো কিন্তু স্টেম সেল হিসাবে প্রিজার্ভ থাকে, মানে এই স্পারমাটোগোনিয়ামগুলো থেকে আবার স্পারমাটোগোনিয়াম তৈরি হয়, স্টেম কোষ হিসাবে সঞ্চিত থাকে, মানে এই সংখ্যাটাকে বজায় রাখার জন্য। মানে স্পারমাটোগোনিয়াম এটা স্টেম কোষ হিসাবে কাজ করে, মানে এই প্রাইমর্ডিয়াল জার্ম সেলের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করে, সংখ্যাটা যাতে কমে না যায় সেটাকে দেখে। আর স্পারমাটোগোনিয়াম বিটাই কিন্তু এই প্রসেসটার মধ্যে প্রবেশ করে। দেখো, তাহলে মাল্টিপ্লিকেশন ফেজ মানে হচ্ছে অসংখ্য স্পারমাটোগোনিয়াম তৈরি হলো, যেটা দু ধরনের, এ আর বি, ডিপ্লয়েড প্রাইমর্ডিয়াল জার্ম সেল বা আদি শুক্রাণু মাতৃকোষ থেকে। এবার এখানে আমি দেখিয়েছি 4টেকে এ স্পারমাটোগোনিয়াম এ, 4টেকে বি, এগুলো স্টেম সেল হিসাবে কাজ করবে। এবার স্পারমাটোগোনিয়াম বি যেগুলো, সেগুলোই কিন্তু এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটাতে প্রবেশ করবে। আমি এখানে একটাকে দেখিয়েছি, প্রতিটা ক্ষেত্রেই একই ঘটনা ঘটবে। তার মানে প্রতিটা স্পারমাটোগোনিয়াম কিন্তু এরপর দেখো
এইখান থেকে এইখানে ভলিউম বা আকার কিন্তু বেড়ে গেছে, মানে অনেক অধিক সংখ্যক সাইটোপ্লাজম এবং সঞ্চিত হয়েছে কোষের মধ্যে। এবং দেখো ভলিউম বা আয়তন কিন্তু আগের থেকে বেড়ে গেছে, কেননা ভলিউম যদি না বাড়ে দেন নাম্বার ইনক্রিজ হবে না। পরবর্তী ডিভিশনগুলোকে বজায় রাখার জন্য কিন্তু সেলের ভলিউম বাড়তে হবে। সেলের ভলিউম বাড়লে কিন্তু সেল কিন্তু ডিভাইড করে। তার মানে স্পারমাটোগোনিয়াম বি, প্রতিটা স্পারমাটোগোনিয়াম বি যেগুলো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করবে সেইগুলো কিন্তু পুষ্টি সংগ্রহ করে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পুষ্টি দ্রব্য সংগ্রহ করে এই আয়তনে সাইটোপ্লাজমের পরিমাণ বাড়ে এবং আকারে বৃদ্ধি পায়। তাহলে যে স্পারমাটোগোনিয়াম বিটা আকারে যে বৃদ্ধি পেল, আকার ও আয়তনে বৃদ্ধি পেল অধিক সংখ্যক সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমে অনেক পুষ্টিদ্রব্য সঞ্চিত হওয়ার জন্য, এই স্টেপটাকে বলা হয় হচ্ছে গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা। এটাও 2n হবে, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n হবে, মানে 46ই থাকবে মানুষের, 44 অটোজোম আর একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম। এবার এই যে বৃদ্ধি পাওয়ার পর সেই সেলটাকে আমরা বলি প্রাইমারি স্পারমাটোসাইট। তার মানে প্রাইমারি স্পারমাটোসাইটও হচ্ছে ডিপ্লয়েড। এবার প্রত্যেকটা থেকে এরকম একই ঘটনা ঘটবে, প্রত্যেকটা থেকে প্রাইমারি স্পারমাটোগোনিয়াম বিগুলো থেকে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে। এবার প্রতিটা প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস ওয়ান বিভাজনের মাধ্যমে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। প্রতিটা প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস ওয়ানের ফলে দুটো হ্যাপ্লয়েড কোষ গঠন করবে, যেই কোষগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তার মানে যেহেতু মিওসিস ডিভিশন সেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, তার মানে সেকেন্ডারি স্পারমাটোসাইটে কিন্তু ক্রোমোজোম নাম্বার 23। এই যে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো প্রতি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে, তার মধ্যে একটাতে থাকবে 22 অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম, মানে টোটাল 23, আর একটাতে থাকবে 22 অটোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। তোমরা জানবে যে সমসংখ্যক এক্স ক্রোমোজোম যুক্ত এবং ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু তৈরি হয়, 50% করে থাকে। তাহলে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো প্রতিটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকেই, যেখানে ক্রোমোজোম নাম্বার 23, হ্যাঁ, একটা এক্স ক্রোমোজোম যুক্ত একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত, দুটোর প্রতিটার। এইবার প্রতিটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, আমরা জানি মিওসিসের ডিভিশন, নিউক্লিয়াসের ডিভিশন দুবার ঘটে, মিওসিস 1 হয়েছে, এবার মিওসিস 2 হবে। প্রতিটা সেকেন্ডারি স্পারমাটোসাইট মিওসিস 2 ডিভিশনের মাধ্যমে দুটো করে মোট 4টে হ্যাপ্লয়েড কোষ গঠন করে, এটাও হ্যাপ্লয়েড। মিওসিস 2 আমরা জানি সমবিভাজন, মিওসিস 1 হ্রাস বিভাজন। তাহলে মিওসিস 2তে কোষ ক্রোমোজোম সংখ্যা সমানই আছে, মিওসিস 1-এ যে সংখ্যক ক্রোমোজোম ছিল মিওসিস 2তেও সেই সংখ্যকই ক্রোমোজোম থাকবে। তাহলে প্রতিটা সেকেন্ডারি স্পারমাটোসাইট যে মিওসিস 2 এর ফলে দুটো করে টোটাল 4টে হ্যাপ্লয়েড কোষ উৎপাদন করলো, সেই হ্যাপ্লয়েড কোষটাকে আমরা বলি স্পারমাটিড। এই স্পারমাটিডগুলি হচ্ছে অপরিণত শুক্রাণু, যেখানে ক্রোমোজোম সংখ্যা 23, 50% এক্স ক্রোমোজোম যুক্ত এবং 50% ওয়াই ক্রোমোজোম যুক্ত, মানে 4টের মধ্যে দুটো এক্স দুটো ওয়াই ক্রোমোজোম যুক্ত, আর 22টা অটোজোম তো থাকবেই, জানো যেটা। এবার তার মানে প্রতিটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে মোট 4টে স্পারমাটিড তৈরি হবে। এই স্পারমাটিডগুলো এবার কিন্তু মিওসিস 2 এর ফলে স্পারমাটিড তৈরি হলে এই স্পারমাটিডগুলোর কিন্তু নেক্সট যে ঘটনাটা ঘটবে, এইখানে কিন্তু আর কোনো কোষ বিভাজন হবে না, এখানে কিন্তু বিভিন্ন কোষীয় বিভেদন বা কোষীয় অঙ্গাণুগুলো রূপান্তরকরণ হবে। মানে দেখো যে এই স্টেপে কী হবে, হ্যাপ্লয়েড স্পারমাটিড থেকে হ্যাপ্লয়েড স্পারমাটোজোয়া বা স্পার্ম তৈরি হবে কোষীয় বিভেদনের মাধ্যমে। কারণ স্পারমাটিড হচ্ছে অপরিণত শুক্রাণু, এখানে ক্রোমোজোম সংখ্যা যদিও হ্যাপ্লয়েড, এর কিন্তু নিষিক্তকরণ ক্ষমতা নেই, কেননা এর কিন্তু কিছু স্ট্রাকচারাল প্রপার্টিস স্পার্মের মধ্যে থাকে যেটা স্পারমাটিডের মধ্যে নেই।
স্পারমাটিডের দেখো স্পারমাটিড অ্যাজ ওয়েল কোষের যেমন গঠন হয় ঠিক সেরকমই কোষের গঠনের মতোই একটা গঠন, গোলাকার একটা গঠন, সেখানে সাইটোপ্লাজম আছে, কোষীয় অঙ্গাণু আছে, সমস্ত কোষে যা কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো সবই আছে। কিন্তু এইগুলো থাকা চলবে না, কোষ মানে কিছু মানে স্পার্মের যে অ্যাক্টিভিটি, স্পার্মের যে প্রপার ফাংশন সেটা করার জন্য কিন্তু কিছুটা মডিফিকেশনের দরকার আছে। এই মডিফিকেশানটাই হয় হচ্ছে এই স্টেপে, মানে স্পার্মাটিড থেকে এই স্পার্মাটোজোয়া, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্পার্মিওজেনেসিস বা স্পার্মিওটিলিওসিস। গুলিয়ে ফেলবে না, আমরা পড়ছি স্পার্মাটোজেনেসিস। আর হ্যাপ্লয়েড স্পার্মাটিড থেকে পরিণত হ্যাপ্লয়েড নিষিক্তকরণের উপযোগী স্পার্মাটোজোয়া উৎপাদনের যে পদ্ধতি, এইখানে সেটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস বা স্পার্মিওটিলিওসিস। টিলিওসিস মানে টেলো মানে শেষ, একদম শেষ পর্যায়ে ঘটনাটা ঘটে বলে এই প্রসেসটাকে স্পার্মিওটিলিওসিসও বলে। এইখানে কিন্তু কোনো কোষ বিভাজন ঘটে না, মানে স্পার্মিওজেনেসিস স্টেপটাতে কিন্তু কোনো কোষ বিভাজন ঘটে না, শুধুমাত্র কোষীয় অঙ্গাণুর রূপান্তরকরণ ঘটে। মানে স্পার্মাটিডে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোষে যেমন কোষীয় অঙ্গাণু থাকে সাইটোপ্লাজমের মধ্যে, সেই কোষীয় অঙ্গাণুগুলোর কিছু পরিবর্তন এইখানে ঘটে। পরিবর্তন ঘটার ফলে পরিণত নিষিকের উপযোগী হ্যাপ্লয়েড স্পার্মাটোজোয়া তৈরি হয়। এই প্রসেসটাকেই বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে এই টোটাল প্রসেসটা, এই যে দশাটা এইখান থেকে এই পর্যন্ত দশাটাকে বলা হচ্ছে ম্যাচুরেশন ফেজ বা পরিণতি দশা। হ্যাঁ, আর তার মধ্যে স্পার্মাটিড থেকে হ্যাপ্লয়েড স্পার্মাটিড থেকে হ্যাপ্লয়েড নিষেকের উপযোগী পরিণত শুক্রাণু উৎপাদনের ঘটনাটাকে বলা হয় হচ্ছে স্পার্মিওজেনেসিস, যেখানে কিন্তু কোনো কোষীয় বিভাজন ঘটে না, শুধুমাত্র কোষীয় অঙ্গাণুর রূপান্তরকরণ, কোষীয় অঙ্গাণুর বিভেদীকরণ ঘটে। মানে এইটুকু স্টেপ হচ্ছে স্পার্মিওজেনেসিস। প্রশ্ন আসে কিন্তু যে স্পার্মিওজেনেসিস এবং স্পার্মাটোজেনেসিসের মধ্যে পার্থক্য কি? স্পার্মাটোজেনেসিস হচ্ছে হোল প্রসেসটা। তাহলে এই যে স্পার্মাটিড থেকে যখন হ্যাপ্লয়েড স্পার্ম বা পরিণত শুক্রাণু যখন তৈরি হয়, এখানে যেটা বললাম কোষীয় অঙ্গাণু রূপান্তরকরণ ঘটে। এবার কোষীয় অঙ্গাণুর কী কী রূপান্তরকরণ ঘটে? যেমন এখানে দেখো সাইটোপ্লাজমের পরিমাণ হ্রাস পাবে, সাইটোপ্লাজম অত থাকলে কোষটা ভারী হবে, কারণ স্পার্মকে মুভ করতে হবে, মুভ না করলে সেই নিষেকের জায়গায় পৌঁছতে পারবে না। স্ত্রী জননাঙ্গের যেখানে স্ত্রী জননতন্ত্রের যেখানে নিষেকটা ঘটে, সেইটা কিন্তু একটা লং পথ ওকে ট্রাভেল করতে হয়। সেই ট্রাভেল করার জন্য কিন্তু ওর প্রথমত ওজনটাকে কম হতে হবে, ওজন বেশি হলে সে ভালো মুভ করতে পারবে না। তাহলে ওজনটা কম হওয়ার জন্য সাইটোপ্লাজমের পরিমাণটা অনেকটাই হ্রাস, সাইটোপ্লাজম বলতে গেলে থাকেই না, সাইটোপ্লাজমের পরিমাণ হ্রাস পায়। এবং আর কি হয়, এই স্পার্মাটিডের যে গলগি বডি থেকে অ্যাক্রোজোম বলে একটা স্ট্রাকচার ফর্ম হয়। আমরা স্পার্মের স্ট্রাকচার যখন পড়বো তখন দেখবো গলগি বডি থেকে সেটা ফর্ম হয়, স্পার্মাটিডের গলগি বডি থেকে। এছাড়া নিউক্লিয়াসটা, কোষের কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে সেটা গোলাকার থাকে স্পার্মাটিডে, কিন্তু স্পার্মের ক্ষেত্রে সেই নিউক্লিয়াসটা লম্বাটে হয়। আমরা সবাই চামচ দেখেছি, বাড়িতে সবারই চামচ আছে, চামচের যে সামনের যে গোল অংশটা, হ্যাঁ, ওটাই হচ্ছে ওরকম দেখতে স্পার্মের হেডটাকে, হ্যাঁ, ওই নিউক্লিয়াসটাকে আর কি, হেডের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা হয়। তারপরে নিউক্লিয়াসটা লম্বাটে হয় এবং নিউক্লিয়াসের মধ্যেই 23টা ক্রোমোজোম থাকে। এছাড়া যে সেন্ট্রিওল, স্পার্মের যে এখানে যে স্পার্মাটিডের যে সেন্ট্রিওল আছে, সেই সেন্ট্রিওলটা ডিভাইড করে দুটো সেন্ট্রিওল গঠন করে, প্রক্সিমাল আর ডিস্টাল সেন্ট্রিওল। আরেকটা সেন্ট্রিওলও তৈরি হয়, রিং সেন্ট্রিওল। প্রক্সিমাল আর ডিস্টাল সেন্ট্রিওলের ফাংশন আছে তার মধ্যে। আর স্পার্মাটিডের যে মধ্যে যে মাইটোকন্ড্রিয়াগুলো থাকে, সেই মাইটোকন্ড্রিয়াগুলো কিন্তু একটা বিশেষ সজ্জায় বিন্যস্ত হয়, হ্যাঁ, সর্পিলাকারে বিন্যস্ত হয় পরিণত শুক্রাণুতে। এবং যে ডিস্টাল সেন্ট্রিওলের কথা বললাম, সেই ডিস্টাল সেন্ট্রিওল থেকে এই যে স্পার্মের এই যে টেল বা ফ্ল্যাজেলা, এটা তৈরি হয়। এই টেলটাই কিন্তু স্পার্মাটোজোয়া বা স্পার্মের গমন করে। এই মানে মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট হয়ে যখন সে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের অনেকটা পথ অতিক্রম করে নিষেকের স্থানে পৌঁছয়,
সেই নিষেকের স্থানে পৌঁছানোর জন্য কিন্তু তাকে অনেকটা পথ যেতে হয়। সেই পথ যাওয়ার জন্য তার গমন অঙ্গ দরকার। সেই গমন অঙ্গটা হচ্ছে এই ফ্ল্যাজেলা, যেটা ওই ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয়। তাহলে যে এই যে গলগি বডি থেকে অ্যাক্রোজোম ফর্ম হলো, মাইটোকন্ড্রিয়াগুলো সর্পিল আকারে বিন্যস্ত হলো, নিউক্লিয়াসটা লম্বাটে হলো, হ্যাঁ, তারপর ডিস্টাল সেন্ট্রিওল প্রক্সিমাল সেন্ট্রিওল ফর্ম হলো, এই যে সেলুলার যে মডিফিকেশানগুলো হলো, স্পার্মাটিডের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, সেই কোষীয় অঙ্গাণুগুলো যে মডিফিকেশান হওয়ার ফলেই কিন্তু এই পরিণত স্পার্মাটোজোয়া তৈরি হলো। এই স্পার্মিওজেনেসিস বা স্পার্মিওটিলিওসিস প্রসেসটাতে ম্যাক্সিমাম টাইমটা লাগে। টোটাল টাইমিং 70 থেকে 74 ডেজ স্পার্মাটোজেনেসিসে। হ্যাঁ, এই একটা শুক্রাণু মাতৃকোষ থেকে এই 4টে পরিণত শুক্রাণু তৈরির টোটাল টাইমিংটা 70 থেকে 75 দিন। তার মধ্যে স্পার্মিওজেনেসিসেই টাইম লাগে প্রায় 64 দিন, মানে 64 দিনই এই স্পার্মিওজেনেসিস প্রসেসটা ঘটে। এই যার ফলে হ্যাপ্লয়েড অপরিণত শুক্রাণু থেকে হ্যাপ্লয়েড পরিণত শুক্রাণু উৎপাদন হয়, যেটা নিষেকের উপযোগী। তাহলে এই টোটাল প্রসেসটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। তাহলে আমরা যেটা স্পার্মাটোজেনেসিসের ফলে যে পরিণত শুক্রাণু তৈরি হলো, সেই পরিণত শুক্রাণুর গঠনটা এবার আমরা একটু দেখে নেব। একটা আদর্শ শুক্রাণুতে কী কী গঠন থাকে সেটা একটু আমরা দেখব। এটা হচ্ছে একটা আদর্শ শুক্রাণুর ছবি। দেখতে অনেকটা কি বল ব্যাঙাচির আকৃতির মতো, চামচ শেপড একটা স্ট্রাকচার, একটা হ্যাপ্লয়েড সেল, যেটা কিন্তু মুভিং ক্যাপাসিটি আছে। প্রত্যেকটা সেলের নিজস্ব কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, যেমন মাসেল সেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারে, নার্ভ সেল যেমন ইম্পালসকে ক্যারি করতে পারে, তেমনই স্পার্ম সেল হচ্ছে ওর মুভিং ক্যাপাসিটি আছে, মানে গমন করতে পারে সোজা কথায় বলতে গেলে। এটা একটা হ্যাপ্লয়েড সেল। আমরা জানি হ্যাপ্লয়েড সেল মানে সেখানে এই মানুষের ক্ষেত্রে 23টা ক্রোমোজোম থাকবে। আর স্পার্ম যেহেতু মেল গ্যামেট বা শুক্রাণু, এর 23টা ক্রোমোজোমের মধ্যে কিন্তু 22টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোম, দুটোই কিন্তু থাকে না। স্পার্ম কিন্তু দু ধরনের ক্রোমোজোম যুক্ত হয়। তোমরা ক্লাস 10-এ পড়েছো যে এক্স ক্রোমোজোম যুক্ত এবং ওয়াই ক্রোমোজোম যুক্ত, সমান সংখ্যক এক্স ক্রোমোজোম যুক্ত এবং ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু তৈরি হয়। তার মানে শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, চলনে বা গমনে সক্ষম হ্যাপ্লয়েড একটা কোষ। সেই কোষটা গঠন আমরা একটু দেখব। গঠনগতভাবে আদর্শ স্পার্মে 4টে স্ট্রাকচার দেখা যায়। হেড, এই স্ট্রাকচারটাকে হেড বলে বা মস্তক। এই ছোট্ট জায়গাটাকে বলা হয় নেক বা গ্রীবা। এই জায়গাটাকে বলা হয় মিডল পিস বা মধ্যখণ্ড। তারপর হচ্ছে ফ্ল্যাজেলা বা টেল। তার মানে হেড, নেক, মিডল পিস, টেল, এই 4টে অংশ নিয়ে একটা আদর্শ শুক্রাণু গঠিত। প্রথমেই আসি হেড। হেড যেটা দেখতেই পাচ্ছ, হেড যেটা হেডের আর স্পার্মের বাইরে একটাই পর্দা থাকে, শুধুমাত্র কোষ পর্দা। প্রত্যেকটা প্রাণী কোষে যেমন কোষ পর্দা থাকে, স্পার্মও যেহেতু একটা প্রাণী কোষ মানুষের ক্ষেত্রে, তারও একটা বাইরে একটা কোষ পর্দা থাকে। একদম যে বাইরের পর্দা সেটাই হচ্ছে প্লাজমা পর্দা। আমরা প্রত্যেকেই জানি প্লাজমা পর্দার ভেতরে সব সেলই একটা বিশাল একটা জায়গা থাকে যেখানে সাইটোপ্লাজম থাকে। তোমরা স্পার্মের মধ্যে খেয়াল করো, এখানে কিন্তু কোনো সাইটোপ্লাজম নেই, পুরো হেডটা জুড়েই কিন্তু নিউক্লিয়াসটা অবস্থান করছে। নিউক্লিয়াসের দুটো পর্দা আঁকা হয়েছে, নিউক্লিয় পর্দা, এবং নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আর ক্ষারীয় প্রোটিন নিয়ে গঠিত ক্রোমোজোম থাকে, যেটা স্পার্মের ক্ষেত্রে 23টা। এই ডিএনএ আর ক্ষারীয় প্রোটিন নিয়ে গঠিত ক্রোমাটিন সূত্রগুলো খুব ঘনভাবে কুণ্ডলীকৃত, ঘন বিন্যস্ত থাকে স্পার্মের নিউক্লিয়াসে। নিউক্লিয়াসটা থাকে হচ্ছে স্পার্মের মস্তকে। মস্তকে নিউক্লিয়াস ছাড়াও তোমরা দেখো মস্তকের অগ্রভাগে 2/3 অংশ জুড়ে একটা টুপির মতো অংশ আছে। সেই টুপির মতো অংশটাকে বলে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্রোজোম কিন্তু স্পার্মাটিডের অপরিণত শুক্রাণু যেটা ছিল, স্পার্মাটিডের মধ্যে যেটা গলগি বডি ছিল, সেই গলগি বডি থেকেই কিন্তু গলগি বডিটাই মডিফাই হয়ে এই অ্যাক্রোজোম গঠন করে। এই অ্যাক্রোজোমটা হচ্ছে স্পার্মের মস্তকের অগ্রভাগে 2/3 অংশ জুড়ে অবস্থান করে টুপির মতো একটা অংশ, সেই অংশটাকে অ্যাক্রোজোম বলে। অ্যাক্রোজোমের ফাংশন হচ্ছে অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে, লাইটিক এনজাইম থাকে।
যেগুলো কিন্তু ফার্টিলাইজেশন যখন হয় তখন কিন্তু ডিম্বাণুর বিভিন্ন রকম ডিম্বাণুকে ঘিরে কিন্তু অনেকগুলো পর্দা থাকে। স্পার্মে যেমন একটাই পর্দা থাকে বাইরে, শুধুমাত্র কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন, ডিম্বাণুকে ঘিরে কিন্তু কোষ পর্দার বাইরেও আরও 3টে আবরণ থাকে। সেই আবরণগুলোকে দ্রবীভূত বা নষ্ট করার মাধ্যমেই, দ্রবীভূত বা নষ্ট করলেই কিন্তু স্পার্মের নিউক্লিয়াস, আর এখানে নিউক্লিয়াস বলবো না, স্পার্মের প্রোনিউক্লিয়াস, নিষেকের আগে নিউক্লিয়াসকে প্রোনিউক্লিয়াস বলে, আর এগের প্রোনিউক্লিয়াস মিলিত হয়। হ্যাঁ, না তার মানে পর্দাগুলোকে দ্রবীভূত করতে না পারলে কিন্তু এই প্রোনিউক্লিয়াস দুটোর মিক্সিং হবে না। তার মানে অ্যাক্রোজোমে যে লাইটিক এনজাইমগুলো থাকে সেটা কিন্তু ওই ডিম্বাণুর পর্দাকে দ্রবীভূত করতে নিষেকের সময় সাহায্য করে। তার মানে স্পার্মের হেড মানে নিউক্লিয়াস এবং অ্যাক্রোজোমের কথাই বলতে হবে। হেডের পর ছোট্ট একটা অংশ, ঠিক এইটুকু জায়গায় জায়গাটাকে একদম ছোট্ট একটা অংশ, সেই অংশটাকে বলা হয় হচ্ছে নেক বা গ্রীবা। এই গ্রীবাতে দুটো সেন্ট্রিওল থাকে, যেটা স্পারমাটিডের যে সেন্ট্রিওল ছিল সেই দুটো সেন্ট্রিওল দুটো ডিভাইড করে দুটো সেন্ট্রিওল গঠন করে। ওপরে দিকে তো একটা গোলাকার সেন্ট্রিওল রেখেছি যেটা মস্তকের দিকে আছে, মস্তকের কাছে আছে, সেটাকে বলে প্রক্সিমাল সেন্ট্রিওল, যেটা মস্তকের কাছে আছে। আর যেটা মস্তক থেকে দূরে আছে সেইটাকে বলতে ডিস্টাল সেন্ট্রিওল। এই প্রক্সিমাল সেন্ট্রিওলটা নিষেকের পর জাইগোটের ফার্স্ট ক্লিভেজে হেল্প করে, নিষেকের সময় তোমরা জানতে পারবে। আর ডিস্টাল সেন্ট্রিওলটাই কিন্তু এইখানে এই ফ্ল্যাজেলার অ্যাক্সিয়াল ফিলামেন্ট, মানে ফ্ল্যাজেলা তো অনুনালিকা দিয়েই তৈরি, তোমরা ফ্ল্যাজেলার স্ট্রাকচার 11-এ পড়েছো। সেই ফ্ল্যাজেলার যে অনুনালিকার গঠন, যেটাকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট বলে, 9+2 বিন্যাসে যে অনুনালিকা থাকে, কেন্দ্রের দিকে দুটো আর পরিধির দিকে যে 9টা অনুনালিকা থাকে, সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টটা গঠিত হয় কিন্তু এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে। এবং সোজা কথায় বলতে গেলে এই ডিস্টাল সেন্ট্রিওলটা ফ্ল্যাজেলার কাঠামো গঠন করে, যেটা ফ্ল্যাজেলা কিন্তু ইম্পর্টেন্ট একটা অর্গান মুভ করার জন্য স্পার্মের ক্ষেত্রে। আর মুভিং ক্যাপাসিটি হচ্ছে স্পার্ম সেলের একটা ইম্পর্টেন্ট ফিচার্স, যেটা অনেক কোষেরই নেই। মানে আমরা অনেক কোষের কথা জানি, কিন্তু মুভিং ক্যাপাসিটি কিন্তু স্পার্ম সেলেরই আছে। এই নেক পার্টটার লেন্থ মোটামুটি 0.3 মাইক্রোমিটার, আর মস্তকের লেন্থটা হচ্ছে মোটামুটি 4 to 5 মাইক্রোমিটার, আর ব্রেথ বা প্রস্থ হচ্ছে 2.5 থেকে 3 মাইক্রোমিটার। তাহলে নেকের মধ্যে দুটো গ্রীবার মধ্যে প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিস্টাল সেন্ট্রিওলের কথাই বলতে হবে। এরপর যে অংশটা আসছে মানে মস্তক এবং তোমার ফ্ল্যাজেলার, মস্তকের পরে হচ্ছে নেক বা গ্রীবার পরে যে অংশটা, সেই অংশটাকে বলা হয় হচ্ছে মিডল পিস বা মধ্যখণ্ড। এই মিডল পিসে কিন্তু থাকে হচ্ছে, দেখো এই যে ফিতের মতো সর্পিল আকারে যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়া। তার মানে স্পার্মাটিডের মধ্যে যে মাইটোকন্ড্রিয়াগুলো ছিল, এই মাইটোকন্ড্রিয়াগুলো কিন্তু এই স্পার্মের মিডল পিসে এরকম সর্পিল আকারে বিন্যস্ত থাকে। এইভাবে বিন্যস্ত থাকার জন্য কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে থাকতে পারছে না, সাইটোপ্লাজমের মধ্যে ম্যাক্সিমামটা জুড়েই নিউক্লিয়াস আছে, সেজন্য সাইটোপ্লাজমের পরিমাণ কমে গেছে, কারণ মুভ করার জন্য ওজনটাকে হালকা হতে হবে। সেজন্য এই মিডল পিসে এইখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া সর্পিল আকারে বিন্যস্ত থাকে স্পার্মের মধ্যখণ্ডে। এবং তারপরে আরেকটা সেন্ট্রিওল থাকে, যেটাকে বলে রিং সেন্ট্রিওল। এইখানটায় রিং সেন্ট্রিওলের ফাংশন এখনও আননোন, জানা যায়নি, তবে থাকে, রিংয়ের মতো দেখতে হয়। এই মাইটোকন্ড্রিয়ার ফাংশনও খুব ইম্পর্টেন্ট। এই মাইটোকন্ড্রিয়া, আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তার মানে মাইটোকন্ড্রিয়া এইখানে এই কোষটাকে শক্তি দেবে, মানে মুভ করার জন্য অনেকটা পথ তাকে মুভ করতে হয়, অনেকটা মুভ করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার থেকেই আসে, শক্তি সরবরাহ করে। স্পার্মের গমনকালে, শুক্রাণুর গমনকালে এই মাইটোকন্ড্রিয়া কিন্তু শক্তি সরবরাহ করে। একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেইখানে ফার্টিলাইজেশনটা হয়, সেইখানে স্পার্মটা গিয়ে পৌঁছায় আর কি। স্পার্মের ডেস্টিনেশন হচ্ছে নিষেকের স্থানে পৌঁছানো। হ্যাঁ, ওই নিষেকের স্থানে পৌঁছানো অবধি কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে আসে। আর
তারপরে তার মাইটোকন্ড্রিয়াটা মধ্যখণ্ডে থাকে সর্পিলাকারে বিন্যস্ত, এবং মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়াকে সারাউন্ড করে এই ফ্ল্যাজেলার যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট মাঝখানে কালো কালো দিয়ে দেখানো হয়েছে সেটাও কিন্তু থাকে, যেটা ফ্ল্যাজেলার কাঠামো গঠন করে। যে ফ্ল্যাজেলার কাঠামোটাকে কিন্তু এরকম ভেতরের দিকে দেখানো হয়েছে, এটা ফ্ল্যাজেলার কাঠামো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাজেলার কাঠামো। মাঝখানটা হচ্ছে দাগ দাগ দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে ফ্ল্যাজেলার অনুনালিকার বিন্যাস। তাহলে মিডল পিস বা মধ্যখণ্ডের পর আসবো হচ্ছে টেল বা ফ্ল্যাজেলা। তার টেল হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট নিয়ে গঠিত মেনলি, যেটা ডিস্টাল সেন্ট্রিওল থেকে ফর্ম হয়। এই অ্যাক্সিয়াল ফিলামেন্টে অনুনালিকার বিন্যাস হচ্ছে 9+2 বিন্যাস। তোমরা জানো 11-এ পড়েছো যে ফ্ল্যাজেলার অনুনালিকা নিয়ে গঠিত হয়, এবং ফ্ল্যাজেলার যে অনুনালিকার বিন্যাসটা সেটা কিন্তু 9+2 বিন্যাসে থাকে, মানে কেন্দ্রে দুটো এবং পরিধির দিকে 9টা অনুনালিকা বিন্যস্ত থাকে। এই টেল বা ফ্ল্যাজেলাকে ঘিরে একটা ফাইব্রাস কোট থাকে, ফাইব্রাস তন্তুময় একটা আবরণ থাকে। এই তন্তুময় আবরণটা কিন্তু একদম টেলের শেষ প্রান্তে থাকে না। যেখানে এই ফাইব্রাস আবরণটা থাকে না সেই পার্টটাকে, টেলের সেই পার্টটাকে বলা হয় হচ্ছে এন্ড পিস। এন্ড পিস হচ্ছে যেখানে টেলের এই ফাইব্রাস আবরণটা নেই। ঠিক আছে, এই ফ্ল্যাজেলাটা কিন্তু ক্রমশ অনুনালিক আকারটা কিন্তু যত লম্বাটে হয়েছে সেই ফ্ল্যাজেলাটা কিন্তু সরু হয়েছে দৈর্ঘ্যের দিক থেকে। এই ফ্ল্যাজেলা বা টেলের লেন্থটা হচ্ছে 50 মাইক্রোমিটার। তাহলে আমরা একটা আদর্শ স্পার্মের গঠন দেখলাম, যেটা হেড বা মস্তক, নেক বা গ্রীবা, মিডল পিস এবং টেল বা ফ্ল্যাজেলা নিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা একটা স্পার্মের প্রত্যেকটা পার্টসের ফাংশন, হ্যাঁ, হেডে কী কী জিনিস থাকে, নেকে কী থাকে, মিডল পিসে কী থাকে, টেলে কী থাকে আলোচনা করা হলো, প্রত্যেকটা ফাংশন আলোচনা করা হলো। এই ডায়াগ্রাম আঁকাটা তোমাদের প্র্যাকটিস করতে হবে স্ট্রাকচারটা পড়ার সঙ্গে সঙ্গে। স্ট্রাকচারটা যখন পড়বে একে একে পড়বে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবার যে তার মানে আমরা দেখলাম যে স্পার্মাটিড থেকে, অপরিণত শুক্রাণু থেকে যখন পরিণত শুক্রাণু তৈরি হলো, মানে স্পার্মাটোজোয়া তৈরি হলো, তখন বিভিন্ন কোষীয় অঙ্গাণু রূপান্তরের ফলে এই একটা হ্যাপ্লয়েড স্পার্ম তৈরি হলো, যেখানে কিন্তু 23টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22টা অটোজোম, 22টা অটোজোমের সঙ্গে একটা এক্স ক্রোমোজোম অথবা একটা ওয়াই ক্রোমোজোম থাকে। 23টা ক্রোমোজোম যুক্ত একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায়। এরপর আমরা একটু দেখে নেব যে এই যে প্রসেসটা আমরা পড়লাম, এই প্রসেসটা আমরা প্রথমেই বললাম যে স্পার্মাটোজেনেসিস প্রসেসটা হরমোন দ্বারা কন্ট্রোলড। তা হরমোন কিভাবে এই স্পার্মাটোজেনেসিস প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে? আমরা ক্লাস 10-এ হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পড়েছি। ফিডব্যাক নিয়ন্ত্রণটা আবার একটু মনে করাচ্ছি যে রক্তে যখন কোনো একটা হরমোনের ঘনত্ব বেড়ে যায় তখন বিশেষ একটা ব্যবস্থার মাধ্যমে ওই হরমোনের ঘনত্ব কমে যায়। আবার উল্টোটাও ঘটে, যখন রক্তের কোনো হরমোনের ঘনত্ব বেড়ে যায় তখন ওই হরমোনের ঘনত্ব আবার রক্তে বেড়ে যায়। এবারে বেড়ে যাওয়ার কমে যাওয়ার মাধ্যমে রক্তে প্রতিটা হরমোনের পরিমাণ সঠিক মাত্রায় বজায় থাকে। তার মানে এটা হয় কি করে, প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপর একটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। তার ফলে কমে গেলে বেড়ে যায়, বেড়ে গেলে কমে যায়। তার মানে স্পার্মাটোজেনেসিস যে প্রসেসটা আমরা পড়লাম, সেই প্রসেসটার মধ্যে এই ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে হরমোনের কন্ট্রোলটা হয়। হাইপোথ্যালামাস, আমরা জানি হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রিলিজিং হরমোন খরিত হয়, 11-এ পড়া হয়েছে, ক্লাস 10-এও ছিল। সেই হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ বা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যেটা খরিত হয়, সেটা পিটুইটারির অগ্রখণ্ডে গিয়ে ক্রিয়া করে, পিটুইটারির অগ্রখণ্ডকে উদ্দীপিত করে, এবং পিটুইটারির অগ্রখণ্ডকে উদ্দীপিত করে দুটো হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তার মধ্যে একটা হচ্ছে এলএইচ, পুরুষদের ক্ষেত্রে এলএইচকে বলা আইসিএসএইচ মানে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। তার মানে জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন
অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে এলএইচ এবং এফএসএইচ ক্ষরণে উদ্দীপিত করবে। প্লাস দিয়ে কিন্তু পজিটিভ ফিডব্যাক বোঝানো হচ্ছে, বেড়ে যাওয়াটাকে প্লাসে বোঝানো হচ্ছে, কমে যাওয়াটাকে মাইনাসে বোঝানো হবে। এই এলএইচ হরমোনটা বা আইসিএইচ হরমোনটা শুক্রাশয়ের লেডিগের সেলের ওপর গিয়ে ক্রিয়া করবে, লেডিগের সেলকে স্টিমুলেট করবে। লেডিগের সেল থেকে আমরা জানি টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। আর এফএসএইচ হরমোনটা সার্টোলির সেলের ওপর সার্টোলির সেলের ওপর গিয়ে ক্রিয়া করবে এবং সার্টোলির সেল থেকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করবে। এলএইচটা টেস্টিসের লেডিগের সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করলে লেডিগের সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হবে। আবার এফএসএইচটাও সার্টোলির সেল থেকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করলে সার্টোলির সেল থেকে দু ধরনের হরমোন ক্ষরণ হবে। তার মধ্যে একটা হচ্ছে এবিপি। এবিপির কথা তোমাদের বলা হয়েছে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। টেস্টোস্টেরন যেটা খরিত হলো লেডিগের সেল থেকে, সেই টেস্টোস্টেরনটা এবিপির সঙ্গে যুক্ত হবে। এবিপির সঙ্গে যুক্ত হয়েই সে সেমিনিফেরাস নালিকার অভ্যন্তরে প্রবেশ করবে এবং শুক্রাণু উৎপাদনকে উদ্দীপিত করবে। তাই টেস্টোস্টেরন এবিপির সঙ্গে যুক্ত হয়ে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটাকে উদ্দীপিত করবে। কারণ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা উদ্দীপিত হলে কিন্তু স্পার্ম কাউন্ট বেড়ে যাবে। এই স্পার্ম কাউন্ট বেড়ে যাওয়াটা কিন্তু ইনিভিন ক্ষরণটাকে উদ্দীপিত করবে। এই ইনিভিন ক্ষরণ, স্পার্ম কাউন্ট বেড়ে গেলে ইনিভিন ক্ষরণটা উদ্দীপিত হবে, যেটাও সার্টোলির সেল থেকে খরিত আরেকটা হরমোন ইনিভিন। এই ইনিভিন ক্ষরণ উদ্দীপিত হবে। এই ইনিভিনটা কী করবে, পিটুইটারি থেকে এফএসএইচ হরমোন ক্ষরণে বাধা দেবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ ক্ষরণে বাধা দেবে। ওই হরমোনের ক্ষরণটা কমে যাচ্ছে। আবার টেস্টোস্টেরন যখন লেডিগের সেল থেকে খরিত হচ্ছে, সেই টেস্টোস্টেরনটাও পিটুইটারি থেকে এলএইচ ক্ষরণে বাধা দেবে এবং হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ ক্ষরণে বাধা দেবে। তার ফলে কী হচ্ছে, ওই হরমোনের লেভেলটা কমে যাচ্ছে, জিএনআরএইচ এবং পিটুইটারির হরমোনের লেভেলটা কমে যাচ্ছে। এর ফলে প্রসেসটা রেগুলেট হবে। আবার যখন খুব কমে যাবে সেটা আবার এই প্রসেসটা কন্টিনিউ হবে। তো এইভাবে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে শুক্রাশয়ের মধ্যে স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা কিন্তু ঘটে। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ হরমোন পিটুইটারির ওপর ক্রিয়া করে এলএইচ এবং এফএসএইচ ক্ষরণে উদ্দীপিত করে। এই এলএইচটা টেস্টিসের লেডিগের সেলকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে এবং এফএসএইচটা সার্টোলির সেল থেকে এবিপি ক্ষরণে উদ্দীপিত করে। টেস্টোস্টেরন এবিপির সঙ্গে বাইন্ড করে স্পারমাটোজেনেসিস প্রসেসটাকে উদ্দীপিত করে। স্পারমাটোজেনেসিস প্রসেসটা ইনিভিনকে উদ্দীপিত করলে ইনিভিন আবার ওই হাইপোথ্যালামাস এবং পিটুইটারির ক্ষরণে বাধা দেয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টোস্টেরনটাও পিটুইটারির এবং হাইপোথ্যালামাসের ক্ষরণে বাধা দেয়। এইভাবে হরমোনের সঠিক মাত্রা বজায় থাকে এবং স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা নিয়ন্ত্রিত হয়।